এখানে যে কোথায় গিয়ে উঠবো বুঝতেই পারছি না। আচ্ছা, আমাদের এত দূর আসার কি খুব দরকার ছিল? আমরা কি আশেপাশে কোথাও থাকতে পারতাম না? শহরের আশেপাশে থাকলে তোমার বাবাই ঠিক আমাদের খুঁজে বের করতো। তার চেয়ে ভালো হয়েছে যে আমরা গ্রামের দিকে চলে এসেছি। এবার একটা থাকার বন্দোবস্ত হলেই বাকি সব ঠিক হয়ে যাবে। হুট করে এসে এখানে কোথায় থাকবো? এখানে তো আর হোটেলও নেই যে দুম করে উঠে পড়বে। চলো কিছু দূর এগিয়ে দেখি, কারোর সাথে কথা বলে দেখি কিছু ঠিক করতে পারি কিনা। শহর ছেড়ে নিজের নববিবাহিতা স্ত্রীকে নিয়ে এসেছি এই কালকুঠি গ্রামে। লোকমুখে শুনেছি এই জায়গার নাম জিনের মাঠ। এত সুন্দর একটা গ্রামের এরকম ভয়ানক নাম হবার কারণটা কি সেটা বুঝতে পারিনি। নিজের বলতে এখানে কাউকেই চিনি না। এই গ্রামে আসার কোনো উদ্দেশ্যই ছিল না আমাদের, কিন্তু পালিয়ে বিয়ে করার কারণে এখানে লুকিয়ে আসতে হয়েছে। শ্বশুরবাড়ি থেকে সবাই মেনে নিলে তখন ফেরত যাব শহরে। আপাতত এই গ্রামে কোনো একটা ঘর খুঁজে সেখানেই থাকতে হবে কিছুদিন। অনেক সময় ধরে হাঁটার পরও কোনো থাকার জায়গা পেলাম না। কোনো উপায় না দেখে এক সময় আমার স্ত্রী টুম্পাকে নিয়ে সামনের চায়ের দোকানে বসলাম। ব্যাগপত্র বেঞ্চের উপর তুলে রেখে দুটো চায়ের অর্ডার দিলাম। দেখছি চায়ের গরম জলের মতন টুম্পার মাথায়ও রাগ টকবক করছে। বারবার করে নিষেধ করলাম এই জায়গায় না আসতে, তবুও এলে। এখন থাকার মতো কোনো ঘর পাচ্ছি না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। কোথায় উঠবে? কিছু ঠিক করতে পারলে? দেখছি তো, কিন্তু ঘর তো খুঁজে পাচ্ছি না। তুমি এত রাগ করছো কেন? কোনো না কোনো একটা ব্যবস্থা তো ঠিকই হয়ে যাবে। টুম্পা রাগে একবার ফোঁস করে উঠল। দোকানদার আমাদের দুজনকে 2 কাপ চা দিয়ে মিটমিট করে তাকিয়ে আছে। অনেক সময় ধরে দেখছি লোকটা কেমন যেন উস্কু খুস্কু করছে কিছু বলার জন্য, কিন্তু বলতে পারছে না। বোধ হয় কোনো সংকোচের কারণে। কোনো কিছু না ভেবে আমি লোকটাকে জিজ্ঞাসা করলাম, আপনি কিছু বলতে চান দাদা? আমার কথা শুনে দোকানদার একগাল হাসি দিয়ে বলল, আপনারা কি এই গ্রামে নতুন? মনে হয় ঘর খুঁজতেছেন। লোকটির প্রশ্ন শুনে ভাবলাম এলাকার মানুষ, চেনা পরিচিত কোনো ঘরবাড়ি তো সে দেখিয়েও দিতে পারে। হ্যাঁ, শহর থেকে এসেছি এই গ্রামে। কোনো ঘর হবে থাকার জন্য? ঘর একখানা আছে, তবে আপনারা কি সেখানে থাকতে পারবেন? কেন থাকতে পারবো না? চুরি ডাকাতির ভয় আছে নাকি? না না, চুরি ডাকাতির ভয় নেই, একটু অশরীরীর দোষ আছে বই কি। মানে? আপনারা শহরের মানুষ, এসবে বিশ্বাস করবেন না, আমি সেটা জানি। আমার বলার কাজ আমি বলে দিয়েছি। যা হোক, যেমনই হোক, আমাদের সেই বাড়িতেই থাকার একটা ব্যবস্থা করে দিন। আর যদি থাকার মতো ঘর না পাই তাহলে নতুন বউকে নিয়ে রাস্তায় রাত কাটাতে হবে। আপনারা থাকতে পারলে আমার তো কোনো সমস্যা নেই ভাইয়া, চলেন আপনাকেও নিয়ে যাই। দোকানি দোকান খোলা রেখেই আমাদের নিয়ে হাঁটতে লাগলো। আমি আর টুম্পা ব্যাগ হাতে দোকানির পিছন পিছনে হাঁটতে লাগলাম। এক সময় আমরা একটা ফাঁকা মাঠের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। মাঠটির একপাশে ছোট্ট একটি বাড়ি।
বাহিরে থেকে বাড়িটির অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছি বাড়িটি অনেক দিন ধরে ফাঁকা পড়ে আছে। একটু জিনের আনাগোনা আছে, বাড়ির চারপাশে একটু সাবধানে থাকবেন। দোকানের কথা শুনে মনে মনে ভাবলাম, এত সুন্দর জায়গায় জিনের মাঠ নামকরণ হওয়ার কারণটা কি? এখানকার লোকজনের কুসংস্কারই হবে হয়তো। বুক ফুলিয়ে বললাম, শুনুন, ওসব ভুট্টুতে আমি বিশ্বাস করি না। তাছাড়া আমরা তো এই বাড়িতে সারা জীবনও থাকছি না, কয়েকটা দিনেরই তো ব্যাপার। আমি বাড়িটা অনেক শখ করে বানিয়েছিলাম। বাড়িটা করার পরে ভূত প্রেতের অত্যাচারে থাকতে পারিনি, বুঝলেন? ও সেই থেকে এভাবেই পড়ে আছে। ঘরের ভেতরে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। আমি কিছুই নিয়ে যাইনি এখান থেকে। ও, তাহলে এটা আপনার বাড়ি? ভূত প্রেতের কথা বলে আমাদের ভয় দেখালেন কেন? আবার নিজেই এ বাড়িতে নিয়ে এসেছেন। আসলে আপনি যা ভাবছেন বিষয়টি সেরকম নয়। আপনাদের মতো আমিও ভালোবেসে একজনকে বিয়ে করে সুখে সংসার করব বলে এখানে ঘর তুলেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার সব কেড়ে নিল। আচ্ছা, যাই হোক, আপনারা কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবেন, রাতের বেলা বাড়ির বাইরে যতই প্রয়োজন পড়ুক না কেন বাইরে বের হবেন না। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি কত ভাড়া নেবেন সেটা বলুন। ভাড়া দিতে হবে না, আপনারা থাকতে পারলেই যথেষ্ট। থাকতে পারলে মানে? মানে বহুদিন এই বাড়িতে কেউ আনাগোনা করে না, আর যারাই আসে তার পরের দিনই এখান থেকে পলিয়ে যায়। যদি আপনার এ বাড়িতে সত্যি সত্যি থাকতে পারেন তাহলে মাসে 500 টাকা দিয়েন। এই বাড়ির ভাড়া মাত্র 500 টাকা? 500 টাকা করে রাখি। আমি তাহলে এখন যাই, আপনারা আপনাদের মতো গুছিয়ে নিন। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা আবারও বলছি। কি কথা? রাতের বেলা কিন্তু ভুলেও বাইরে বের হবেন না। দোকানি চাচা চলে গেলেন। আমরা ঘরের ভিতরে ঢুকে দেখি সবকিছু একদম পরিপাটি করে সাজানো রয়েছে। সারাদিনের ধকল আর ক্লান্তি, বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারিনি সে কারণে। গ্রামের দিকে মানুষজন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। দুজনের চোখও ঘুমে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে এলো। বিছানায় গায়ে লিয়ে শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। গভীর রাত, সময় ঠিক কটা বাজে বুঝতে পারছি না। হঠাৎ করে মনে হলো আমার পায়ের কাছে বসে কেউ একজন গুনগুন করে কাঁদছে। চোখে এত ঘুম ছিল যে চোখ ঠিকমতো খুলতেও পারছিলাম না। বারবার মনে হচ্ছিল পায়ের কাছে কেউ একটা বসে আছে। একটা সময় বিরক্ত হয়ে খুব কষ্ট করে চোখ খুলে তাকিয়ে দেখলাম কিছুই নেই। পুরো ঘরে একবার চোখ বুলিয়ে নিলাম। মনের ভুল ভেবে আবারও ঘুমিয়ে পড়লাম। আবারও কতক্ষণ ঘুমিয়েছি জানি না। ঠিক মাঝরাতে বুকের মধ্যে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। দম নিতে পারছিলাম না ঠিক মতো। মনে হচ্ছিল বুকের উপরে কোনো একটা ভারী জিনিস চাপা দেওয়া আছে। এত কষ্ট হচ্ছিল, কিন্তু চোখ দুটো খুলে তাকাতে পারছিলাম না। অনেক সময় কষ্ট করার পর আস্তে আস্তে তাকিয়ে দেখলাম কিছুই নেই। মনে মনে ভাবলাম নতুন জায়গায় এই জন্য হয়তো অস্বস্তি হচ্ছে। পাশে টুব্বার দিকে তাকালাম, দেখলাম বেঘরে ঘুমোচ্ছে। হঠাৎ করেই খুব জল তেষ্টা পেল আমার। ঘরে চারিদিকে তাকিয়ে দেখলাম কোথাও জল নেই।
হঠাৎই মনে পড়ল পিছনের দিকে একটা কল আছে, কিন্তু এত রাতে বাইরে যাওয়াটা কি ঠিক হবে? এই ভাবতে ভাবতে গলা যেন আরো শুকিয়ে গেল। মনে মনে আরো সাহস জোগালাম এবং ভাবলাম তাড়াতাড়ি গিয়ে পানি নিয়ে আসি। এমনিতেও সকাল হতে বেশি দেরি নেই, খানিক বাদে হয়তো ফজরের আজান হবে। মনে সাহস নিয়ে গুটিসুটি পায়ে এগিয়ে গেলাম দরজার দিকে। আস্তে আস্তে দরজাটা খুলে দিতেই হুট করে দরজাটা খুলে গেল। ভূত প্রেতে বিশ্বাস করি না, কিন্তু তারপরও এই মাঝরাতে একটু ভয় ভয় করছে। ঘরের বাইরে তাকিয়ে দেখলাম ঘন অন্ধকার ছেয়ে আছে চারিদিকে। বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম ঘরের বাইরে। হঠাৎ মনে হলো আমার পিছনে কারো উপস্থিতি। আমি পিছনে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ মাঠের দিকে তাকাতে আঁতকে উঠলাম। দোকানদার আর দুইজন লোক সামনে একটা লাশ নিয়ে জানাজা পড়ছে। অন্ধকারের মধ্যেও দোকানিকে চিনতে আমার একটু ভুল হয়নি। এক মুহূর্তের জন্য হতভম্বের মতো আমি তাকিয়ে রইলাম। তাদেরকে বেশ অনেকটা লম্বা দেখাচ্ছে। কোনো সাধারণ মানুষ এতটা লম্বা তো কিছুতেই হতে পারে না। দুপুরেই তো দোকানদারের সাথে দেখা হলো, তখন তো তাকে এত লম্বা মনে হয়নি। তার সামনে লাশটাই বা কার? এত গভীর রাতে কি কেউ জানাজা পড়ায়? নিজের প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আস্তে আস্তে এক দুপা করে এগিয়ে গেলাম। আতঙ্কে পিপাসার কথা ভুলেই গেলাম। একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। তার চোখ দুটো লাল লাল আগুনের মতো জ্বলছিল, আর এতটা লম্বা যে আমি মাথা উঠিয়ে তাকে দেখছিলাম। হঠাৎ সে হাসি থামিয়ে রাগান্বিত স্বরে বলে উঠল, বলেছিলাম না স্যার, রাতে বাইরে বের হবেন না। এরপরও কেন বের হলেন? এত কিসের কথা? আমার কোন নিয়ম হইল যেই রাতে বাইরে বেরোইব তারে আমাকে দলে সামিল করা। এইটারে আমাকে দলে এখন সামিল করা লাগবো। দল? কিসের দল? স্যার স্যার কি বুঝতে পারেননি আমরা কারা? তাহলে একটু আমাদের সাথে চলুন, লাশটা কার একটু দেখবেন। হঠাৎ কাফনে মোড়ানো লাশটির মুখের উপর আপনা আপনি চাদর সরে গেল। আমি লাশটার দিকে তাকিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। লাশটি আর অন্য কারো নয়, আমার স্ত্রী টুম্পার। ভয়ে যেন পুরো শরীর কাঁপতে লাগলো আমার। 6 বছর প্রেম করার পর বিয়ে করে নিজের স্ত্রীর চেহারা চিনতে পারবো না। এক মুহূর্তের জন্য মনে হলো আমার পৃথিবীটা উল্টে গেল। ওরা তাহলে টুম্পাকে মেরে ফেলেছে, কিন্তু টুম্পা তো আমার পাশেই ঘুমাচ্ছিল। আমার সামনে দিয়ে কখন এসব হয়ে গেল? এসব কিছু ভাবতে হঠাৎ কাফনে মোড়ানো লাশটির চোখ খুলে গেল। টুম্পার দু চোখ রক্তে টকবক করছিল। হঠাৎ সে দাঁড়িয়ে ভয়ানক ভাবে হাসতে লাগলো। হাসিটার সাথে আমার টুম্পাকে কিছুতেই মেলাতে পারছিলাম না। এই টুম্পাকে যেন আমি চিনি না। আমি ভীত কণ্ঠে বলে উঠলাম, টুম্পা, তুমি এখানে কি করছো? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? বলেছিলাম এই গায়ে না আসতে, তবুও কেন এলি? এখন তোকে মরতে হবে। মরতে হবে তোকে। আমি আর কোনো কথা বলার শক্তি পেলাম না। কোনো মতে পিছনের দিকে দৌড়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করলাম।
ঘরের ভিতরে পৌঁছালাম। বিছানাতে তাকাতেই আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। টুম্পা তখনও বিছানায় ঘুমোচ্ছিল। তাহলে বাইরে যে লাশটাকে দেখলাম সেটা কার? টুম্পাকে একবার ডাকতে গিয়েও ডাকার সাহস শক্তি পেলাম না। সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। সকালে জ্ঞান ফিরল টুম্পার চিৎকারে। কি গো, কি হয়েছে তোমার? চোখ খুলছো না কেন? কেন, কি হলো? শুনতে পাচ্ছো আমার কথা? পলাশ, এই পলাশ, চোখ খোলো। টুম্পা, সকাল হয়ে গিয়েছে। তুমি এখানে পড়েছিলে কেন? এখানে আর এক মুহূর্ত নয়, চলো তাড়াতাড়ি চলো। কি হয়েছে সেটা তো বলো। প্রায় এক নিঃশ্বাসে সবকিছু খুলে টুম্পাকে বললাম। সবকিছু শুনে টুম্পা বলল, আমি তো সবসময় রাতে দোয়া পড়ে ঘুমাই। রাতে ঘুমানোর আগে দয়া পড়ে ঘুমিয়েছিলে কখনো? লোকে এমনি বলছিল এই জায়গাটায় সমস্যা আছে। এখানে আর এক মুহূর্তও থাকবো না। এখানে না থাকলে কোথায় যাবে? যেখানেই যাই না কেন, এখানে আর এক মুহূর্ত নয়। এখনই সব গুছিয়ে নাও। টুম্পাকে নিয়ে তখনই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম চা দোকানির কাছে। দোকানে এসে দেখি দোকানি চা বানাচ্ছে। আগের দিনের মতো দোকানি একদম স্বাভাবিক। তার মানে কাল রাতে আমি যাকে দেখেছিলাম সে দোকানি ছিল না। সে নিশ্চয়ই না। না, আমি আর ওসবের নাম মুখেও নেব না। আমাদের দেখে দোকানি বলে উঠলেন, কি স্যার, চলে যাচ্ছেন? না গিয়ে কি এখানে মরবো নাকি? আপনি আমাদের এমন একটা বাড়িতে না নিয়ে গেলেও পারতেন। আমার কোনো ঘর বাড়ি নেই। বউটাকে অশরীরদের হাতে হারানোর পরে এই দোকানটাই আমার বাড়ি। তা কি দেখেছেন রাতে? আমি দোকানিকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে দোকানি বললেন, ওই জিন আমার রূপ ধারণ করে আপনাকে ভয় দেখিয়েছে। তবে আপনি এখান থেকে চলে যান, নয়তো আমার মতো আপনার স্ত্রীকেও আপনি হারাবেন। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যের উদ্দেশ্যে। জানি না কোথায় যাব, তবে যেখানেই যাই না কেন এরকম জায়গায় আর কখনো যাব না। ভূত জেনে বিশ্বাস করতাম না, কিন্তু গতকাল যে নিজের চোখেই সেটা দেখলাম।